ঘড়ির কাঁটায় ঠিক সন্ধে 6টা। অন্যান্য দিনের মতো নিয়মিত শুক্রবার সন্ধ্যা 6টায় হাজির হয়েছি আপনাদের জন্য গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে। গতবারে গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আপনারা শুনেছিলেন করম পরব সম্পর্কে কিছু কথা। এবারে গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনবেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের নিম গাছ। গল্পটি উপস্থাপনা করছেন ডক্টর তপন পাত্র। শুনতে থাকুন আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায়ের নিম গাছ। চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার। গল্প নিয়ে গল্প এই অনুষ্ঠানে আজ আমি আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পের নাম নিম গাছ। রচনা বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়। প্রথমে বনফুলের গল্প সম্পর্কে দু একটি কথা বলি, তারপর গল্পটি শোনাব এবং সব শেষে গল্প নিয়ে গল্প করব। চেনাশোনা জগৎ থেকে উঠে আসা চরিত্রের জীবনযাপন শিল্পীর কল্পনায় জারিত হয়ে বিচিত্র রূপ ধারণ করেছে বনফুলের গল্পে। নবরসের পাশাপাশি বনফুলের লেখায় অন্য যে রস বৈশিষ্ট্য সঞ্চার করেছে তা হলো ডাক্তারি রস। বস্তুত চিকিৎসকের পেশা আর সাহিত্যের নেশা বনফুলের শিল্পী ব্যক্তিত্ব গঠনে স্বাতন্ত্র্য এনেছে। রবীন্দ্রনাথ বনফুলকে বলেছিলেন বিজ্ঞানী মেজাজের সাহিত্যিক। বর্তমান যুগ সাহিত্যের উপরে বিজ্ঞানের মন্ত্র পড়ে দিয়েছে, অর্থাৎ মনোরঞ্জন করানোর দায় থেকে সে মুক্তি পেয়েছে। তার কাজ হচ্ছে মনোযোগ করানো। আগাছা পরগাছা ঔষধি বনস্পতি সব কিছুতেই সে দৃষ্টি, সে টানে, সে কৌতূহলের দৃষ্টি। পদে পদে সে বলিয়ে নিচ্ছে, তাই তো, এ তো আমি দেখিনি, কিংবা এতদিনই মনে হয় ঠিকটি দেখলুম। আগেকার সাহিত্য চোখ ভোলানো সামগ্রী নিয়ে, আর বনফুলের সাহিত্য চোখ এড়ানো সামগ্রী নিয়ে। আমাদের প্রত্যক্ষ দৃষ্টির সীমানা বাড়িয়ে দিচ্ছে উপেক্ষিত অনতিগোচরের দিকে। তাতেও রস আছে, সে হচ্ছে কৌতূহলের রস। জগতের আনাচে কানাচে আড়ালে আবডালে ধূলিধূসর হয়ে আছে যারা, তুচ্ছতার মূল্যেই তাদের মূল্যবান করে দেখবার কাজে কোমর বেঁধে বেরিয়েছে এই সমস্ত সাহিত্যিকরা। বাস্তবিক বৈজ্ঞানিকের মতোই কৌতূহলী দৃষ্টিতে বনফুল গল্পের ভাব এবং শৈলী নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করে গেছেন। অনুবীক্ষণ যন্ত্রে দেখে নিয়েছেন মানব জীবনের যাবতীয় অনুপুঙ্খ। তার গল্প স্বল্পে লগ্ন হয়ে আছে যে মিত কথন এবং নিরাশক্তি, তার উৎসেও হয়তো রয়েছে এই বিজ্ঞান মনস্কতা। কিন্তু বনফুল শুধুই বিজ্ঞানী মেজাজের নন, তার ব্যক্তিত্বকে শাসন করেছে এক কবি পুরুষ। সত্য শিব সুন্দরের উপাসক সেই বনফুল তন্ময় হয়ে দেখেছেন বিপ্লবী পৃথিবীর আবহমান জীবন আর জীবনের অতলসায়ী রহস্য। তার এই ভাবনারই অনবদ্য একটি নিদর্শন নিম গাছ। সেই নিম গাছ গল্পটি আমি এখন আপনাদের শোনাচ্ছি। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে। খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে। নিম্ত চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো
খায়ও অনেকে, এমনি কাঁচাই খায়, কিংবা কেউ কেউ আবার বেগুন সহযোগে ভেজে গলধকরণ করে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞজনেরা খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো। থাক থাক থাক, কেটো না কেটো না, কাটে না, কিন্তু যত্নও করে না কেউ। আবর্জনা জমে এসেছে চারদিকে, সান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ কেউ, সে আরেক আবর্জনা। হঠাৎ একদিন একটা নূতন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুলল না, পাতা ছিঁড়ল না, ডাল ভাঙল না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ, কি রূপের বাহার, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বা 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 বা। খানিকক্ষণ চেয়ে থেকে সে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারল না। মাটির ভিতর শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা। এইটুকু মাত্র গল্প। কোনো তত্ত্ব দিয়ে এই গল্পের অন্তঃসারকে ব্যাখ্যা করা যায় না। খুব সাধারণ উপকরণ একটি নিম গাছ। এই নিম গাছকে এক একজন লোক কিভাবে ব্যবহার করে তার কথা বলেছেন গল্পকার। প্রথম দিকে পড়তে গিয়ে মনে হয় যেন নিম গাছের উপকারিতার একটি বর্ণনা পড়ছি, কিন্তু এ লেখার যাবতীয় চমক, কিংবা বলা যেতে পারে রহস্যের চাবিকাঠি, তা রয়েছে একেবারে শেষ বাক্যটিতে। প্রকৃতি পাঠ থেকে জীবনের মরমী পাঠে উপনীত হয়েছেন বনফুল। শেষ কথাটিতে পৌঁছবার আগেই বোঝা যায় না গল্পকার কি বলতে চলেছেন। নিম গাছের নানা ধরনের উপকারিতা আছে, এ কথা সবার জানা। নিম গাছের প্রতিটি প্রত্যঙ্গ স্বার্থবোধক, এসব কবিরাজের বিধান। কিন্তু একদিন এলো এক কবি, দু চোখ ভরা মুগ্ধতা নিয়ে সে দেখল সুন্দর পাতাগুলোর রূপ, গুচ্ছ গুচ্ছ ফুলের বাহার। তার মনে হলো এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! সৌন্দর্য পিপাসু, সৌন্দর্যের সন্ধানী এই কবি অন্যান্যদের মতো তাৎক্ষণিক বাস্তব কোনো প্রয়োজনের দাবিতে নিম গাছের কাছে কিন্তু আসেনি। প্রয়োজনের অতিরিক্ত একটি সৌন্দর্যের ইশারা সে শুধু দিয়ে গেছে, আর তাতেই নিম গাছটা যেন প্রাণ পেয়েছে। তার এতদিনকার মর্ত ঘনিষ্ঠ জীবনের প্রাত্যহিকতার মধ্যে যেন হঠাৎ করে এসে পৌঁছেছে সুন্দর স্বপ্ন স্বর্গলোকের হাতছানি। ঘুমন্ত সত্তা জেগে উঠেছে বিস্ময়ে। সত্যি এত সৌন্দর্যের ঐশ্বর্য আছে তার মধ্যে। নিম গাছটা আর ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারল না। কেননা
মাটির ভিতর শিকড় তার অনেক দূরে চলে গেছে। এতদিনকার ছড়ানো শিকড়ের উন্মিলন সম্ভব হলো না তার পক্ষে। গল্পের শেষে হঠাৎই আমাদের চমকে দেয় ওদের বাড়ির গৃহকর্মনিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা, এই কথাটি। গৃহকর্মনিপুণা লক্ষ্মী বউ অতি ভালো মানুষ। বাঙালি সমাজে এটাই তো প্রত্যাশিত। নিম গাছেরই মতো তাকেও সকলের প্রয়োজন, কিন্তু তার কোনো স্বাধীন সত্তায় কেউ বিশ্বাস করে না কখনো। নিম গাছেরই মতো সর্বংসহা ওই বধূর জীবনের শিকড় ছড়িয়ে গেছে সংসারের ভিতরে গভীরে। সংসারের সামান্য এক গৃহবধূর জীবনটাকে এমনভাবে একটি বাক্যের দর্পণে ধরে দেওয়ার মুন্সিয়ানা বনফুলের পক্ষেই সম্ভব। রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাঁধা, সাংসারিক জীবনের এই আভ্যাসিকতা থেকে ইচ্ছে থাকলেও বেরোতে পারবে না এই বধূটি। এইখানেই তার জীবনের অসহায়তা, জীবনের নিয়তি। সংসারে তার দায় অনেক, সকলের তাকে প্রয়োজন। কখনো হয়তো কোনো মুগ্ধ চোখের ভাষায় সে খুঁজে পাবে নিজেকে, খুঁজতে চাইবে বেঁচে থাকার অর্থ। একদিন হয়তো তারও মনে হবে, আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনার নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। মাঝে মাঝে নিম গাছটির প্রসারিত শাখার মতো সেও হয়তো আকাশ শূন্যে প্রসারিত করে দেবে তার হাত, চাইবে মুক্তি। কিন্তু লক্ষ্মী বউ কি অত সহজে সংসারের চৌকাঠ ডিঙিয়ে যেতে পারে? সংসারের অজস্র খুঁটিনাটিতে জড়িয়ে গেছে তার যে জীবন, তাই ওই মুক্তির স্বপ্ন নিয়ে আবার সে জড়িয়ে পড়বে দৈনন্দিন গতানুগতিকতায়, সংসারের পাকে চক্রে। এ শুধু এদের বাড়ির বধূর নয়, এ আমাদের সকলের বাড়ির বধূদের কথা। শেষ কথাটিতে এসে বোঝা যায় যে শুধু নিম গাছ নয়, দুর্ভাগিনী এই বধূর কথা বলবার জন্যই গল্পটি লিখেছেন বনফুল। বাঙালি সমাজে নারীর অবস্থানটিকে কত সহজে চিহ্নিত করে দিতে পারলেন তিনি। আশ্চর্য তার সংবেদনা, অত্যন্ত স্বল্প আয়োজন, অতিরিক্ত কোনো শব্দ নেই, সহানুভূতির কোনো উচ্ছ্বাস নেই, নারী মুক্তি চেয়ে কোনো ঘোষণা নেই, শুধু একটি মাত্র বাক্য, ওদের বাড়ির গৃহকর্মনিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা। আর তাতেই অনিঃশেষ ব্যঞ্জনা। স্বভাবতই ছোট গল্পকার বনফুল আর কবি বলাইচাঁদ মুখোপাধ্যায় যেন এখানে এক জায়গায় এসে দাঁড়িয়েছেন। বনফুলের অধিকাংশ গল্পের মতো এই গল্পটিও একটি প্রতীকী গল্প। অত্যল্প পরিসরে জীবনের গভীর অথচ বিস্তৃত অনুভূতিকে ফুটিয়ে তুলতে গেলে এছাড়া আর উপায় নেই। এবং তার গল্পের ভাষা এই কারণেই দ্ব্যর্থক, বহুমাত্রিক অর্থে বিভূষিত, খানিকটা এই জন্য লিরিক কবিতার আত্মীয়ও বটে। নিম গাছ গল্পের লাইনের সংখ্যা 28, বাক্যের সংখ্যা 30, শব্দ 200-র কাছাকাছি। এই ধরনের
অনুগল্পতে কোনো কাহিনীর ভার নেই, বিশেষ একটি ভাবকে মুক্তি দিয়েই যেন গল্পটি নিঃশেষ হয়ে গেছে, আর তারপরই পাঠক মনে গল্পের আরেক ধরনের শুরু। নিমগাছ গল্পের বাক্যগুলি সংক্ষিপ্ত, 6টি শব্দ নিয়ে একটি বাক্য, খুব সাধারণ সহজ প্রচলিত শব্দ প্রয়োগ, চারপাশের বহমান জীবন থেকে আহৃত শব্দপুঞ্জ। কবির কথায় শুধু একটি ছবি, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। আর শেষ কথা, নিম গাছের সঙ্গে বধূটির তুলনা। প্রচলিত ছোট গল্পের আঙ্গিক থেকে বেরিয়ে এসেছে নিম গাছ। নিম গাছ একটি মুক্ত ছোট গল্প, ছোট গল্পের নবীন এক গঠনের দিকে তার ইশারা। বাংলা সাহিত্যের ছোট গল্পের ইতিহাসে বলাইচাঁদ মুখোপাধ্যায় তথা বনফুলের নিম গাছ গল্পটি একটি সম্পূর্ণ ব্যতিক্রম ধারার গল্প, ছোট গল্পের এক নবতর সৃজন। এতক্ষণ শুনলেন আপনারা গল্প নিয়ে গল্প। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন ডক্টর তপন পাত্র। আজকের গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প নিম গাছ। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। আগামী শুক্রবার অন্য কিছু গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব আমি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা। ধন্যবাদ। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো শুনি